আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাওয়া। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস মেঘ বলেছি যাব যাব। আজকে উপন্যাসটির চতুর্থ পর্ব। সন্ধ্যা এখনো হয়নি, কিন্তু ঘরের ভেতর অন্ধকার। দরজা জানালা বন্ধ। ভেতরে বাতি জ্বালানো হয়নি। বাতাস ভারী হয়ে আছে। বাতাসে সিগারেটের কটু গন্ধ। সিগারেটের গন্ধের সঙ্গে মিশেছে বমির গন্ধ। খালি পেটে হুইস্কি খাওয়ার ফল ফলেছে। সাখাওয়াত বমি করে ঘর ভাসিয়েছে। সাখাওয়াতের মদ্যপানের অভ্যাস নেই। গত কয়েকদিন খুব খাচ্ছে, আজ বেশি খেয়ে ফেলেছে। বমি করেও তার উৎসাহ কমেনি। 100 পাইপারের বোতল উঁচু করে বলল, আর মাত্র 3 আঙুল আছে, আয় সবাই 1 আঙুল করে খেয়ে বোতল ফেলে দেই। রকিব জবাব দিল না। সিগারেট ধরালো। তার প্যাকেটের শেষ সিগারেট। ঘরে আর কারো কাছেই সিগারেট নেই। রাত 9টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয়েক প্যাকেট সিগারেট এনে রাখা দরকার ছিল। এখন ঘর থেকে বের হয়ে সিগারেট আনা ঠিক হবে না। রাত 9টায় একসঙ্গে বের হতে হবে। সাখাওয়াত 4টা গ্লাসে হুইস্কি ঢালছে। মাপ মতো ঢালার চেষ্টা করছে। তার হাত কাঁপছে। বদরুল বলল, এই সাখাওয়াত, তোর মুখে বমি লেগে আছে, মুখ ধুয়ে আয় না। সাখাওয়াত হাসি মুখে বলল, আর মুখ ধোয়াধুই, আগে মাল খেয়ে নেই। রাকিব বলল, 3 গ্লাসে ঢাল, আমি খাবো না। খাবি না কেন? তোর কাছে কৈফিয়ত দিতে হবে? খেতে ইচ্ছা করছে না, খাবো না। শালা, তোর বাপ খাবে। রকিব ক্রুদ্ধ চোখে তাকালো। তার চোখ মুখ শক্ত হয়ে গেছে। সাখাওয়াত ভীত গলায় বলল, এরকম করে তাকাচ্ছিস কেন? রকিব বলল, বাপ তুলে আর যদি কথা বলিস, তোর নিজের বমি তোকে চেটে খাইয়ে দেব। ঠাট্টা করছিলাম রে দোস্ত। থাক, তোর খেতে হবে না, তোরটা আমি খাবো। এই দেখ খাচ্ছি। রকিব মুখ ফিরিয়ে সিগারেট টানছে। ঘড়িতে মাত্র 6টা বাজে। 9টা বাজতে এখনো 3 ঘন্টা। এই দীর্ঘ সময় শুধু শুধু বসে থাকতে হবে। ভাবতেই তার মাথা ধরে যাচ্ছে। তার উপর সিগারেট শেষ হয়ে গেছে। ঘরের এক কোণায় বিড়ি ব্যবসায়ী হাজী মুসাদ্দেক পাটোয়ারি বসে আছেন। তার হাত পেছন দিক করে বাঁধা। তিনি ভয়ে অস্থির হয়ে আছেন। যদিও এখন তার ভয় থাকার কথা না। তার পরিবার থেকে 3 লাখ টাকা দেওয়া হয়েছে। রাত 9টার সময় তাকে একটা বেবি ট্যাক্সিতে তুলে দেওয়া হবে। সেই বেবি ট্যাক্সি নিয়ে তিনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। হাজী মুসাদ্দেক পাটোয়ারি বিড়বিড় করে বললেন, বাবা, আপনাদের দয়ার কথা কোনোদিন ভুলব না। আমি খাস দিলে আপনাদের জন্য দোয়া করি। হাজী সাহেব কথাগুলো আন্তরিকভাবেই বললেন। তিনি বেঁচে আছেন এবং তাকে ছেড়ে দেয়া হচ্ছে, এই আনন্দেই তিনি অভিভূত। বাবারা, একটা কথা। মোজাম্মেল কঠিন গলায় বলল, অকারণে কথা বলবেন না, চুপচাপ থাকেন। 9টা বাজুক, ছেড়ে দেব। বাবারা, একটু পিশাব করব। পিশাব 9টার পরে করবেন। বাড়িতে গিয়ে আরাম করে পিশাব করবেন। কোমরে বসে করবেন। জি আচ্ছা। সাখাওয়াত বলল, হাজী সাহেবকে একটু মাল খাইয়ে দিব? আমি আর খেতে পারছি না। কেউ কোনো জবাব দিল না। সাখাওয়াত উৎসাহের সঙ্গে বলল, কি হাজী সাহেব, হুইস্কি খাবেন? বাবারা, আপনারা বললে অবশ্যই খাবো। সাখাওয়াত আনন্দিত স্বরে বলল, হাজী সাহেব হুইস্কি খেতে চায়। রকিব বলল, সাখাওয়াত, তুই বাড়াবাড়ি করছিস। সাখাওয়াত সাথে সাথে বলল, ঠাট্টা করছি রে দোস্ত, আমি কি আর সত্যি খাওয়াতাম? তোরা আমাকে ভাবিস কি? ছড়ছড় শব্দ হচ্ছে। সবাই হাজী সাহেবের দিকে তাকালো। হাজী সাহেব বিব্রত ভঙ্গিতে বললেন, পিশাব হয়ে গেছে বাবারা, বয়স হয়েছে, ডায়াবেটিস আছে। বাবারা, কিছু মনে করবেন না। আপনাদের দয়ার কথা আমি কোনোদিন ভুলব না। আমি খাস দিলে আপনাদের জন্য দোয়া করি। ঘ্যান ঘ্যান করবেন না, চুপ থাকেন। বাবারা, একটু পানি খাবো। রকিব বলল, সাখাওয়াত, দেখ তো পানি আছে কিনা। সাখাওয়াত অপ্রসন্ন মুখে উঠে দাঁড়ালো। এটা সাখাওয়াতের বোনের বাড়ি।
বোন মিডল ইস্টে তার স্বামীর কাছে গিয়েছে। বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সাখাওয়াতের কাছে দেয়া। মাঝে মধ্যে সাখাওয়াত বন্ধুদের নিয়ে আড্ডা বসাতো। নিরিবিলি জায়গায় বাড়ি। রাতভর হইচই করে আড্ডা দিলেও কেউ কিছু বুঝবে না। দুদিন দুরাত হাজী সাহেবকে এই বাড়িতে রাখা হয়েছে। তাকে ছেড়ে দিলেও তিনি এই বাড়ি চিনি বের করতে পারবেন না। তাকে আনা হয়েছে গভীর রাতে, কম্বল মুড়ি দিয়ে। তাকে ছাড়াও হবে এইভাবে। সাখাওয়াত পানির বোতল এনে দিল। রকিব বলল, গ্লাস দে। হাত বাঁধা, পানি খাবে কিভাবে? হাতের বাঁধন খুলে দে। হাজী সাহেব অনবরত নিচু গলায় বিড়বিড় করে কি যেন বলছেন। সাখাওয়াত বলল, বিড়বিড় করে কি বলেন? বাবারা, দরুদ শরীফ পড়তেছি। আপনাদের ডিস্টার্ব হলে পড়ব না। পাক সাফ হয়ে দরুদ পড়বেন, পেশাব করে ঘর ভাসিয়ে দরুদ শরীফ? বাবারা, আমি খুবই শর্মিন্দা। আমি পায়ে ধরে আপনাদের কাছে ক্ষমা চাই। হাজী সাহেব রকিবের পায়ে ধরার জন্য এগোলেন। রকিব কঠিন গলায় বলল, যেখানে বসে আছেন বসে থাকুন, খবরদার নড়বেন না। জি আচ্ছা বাবা। সাখাওয়াত বাঁধন খুলতে পারছে না। সাহায্য করার জন্য বদরুল এগিয়ে গেল। সে বিরক্ত গলায় বলল, হাজী সাহেবের গা তো পুড়ে যাচ্ছে। হাজী সাহেব বললেন, সামান্য জ্বর হয়েছে বাবারা, বাড়িতে গেলে ইনশাল্লাহ আরোগ্য হব। পুলিশের কাছে বা অন্য কারো কাছে আমাদের নাম বলবেন না তো? জি না বাবারা, পাক কোরআনের দোহাই, নবীজির দোহাই, কাউরে কিচ্ছু বলবো না। কোরআন মজিদ নিয়ে আসেন, কোরআন মজিদে হাত রেখে প্রতিজ্ঞা করব। রকিব ঘড়ি দেখল, 6টা 35। মাত্র 35 মিনিট পার হয়েছে। আরো 2 ঘন্টা 25 মিনিট পার করতে হবে। সর্বনাশ, এত সময় পার করবে কিভাবে? সাখাওয়াত বলল, দোস্ত সিগারেট দে। সিগারেট নাই। সর্বনাশ, সিগারেট ছাড়া চলবে কিভাবে? প্যাকেটটা খুলে দেখ না, ফাঁকে ফুঁকে থাকতেও পারে। সাখাওয়াত, তুই বেশি কথা বলছিস, চুপ থাক। তুই ঝিম ধরে বসে আছিস কেন? তোর কি হয়েছে? চুপ থাক শালা, তুই চুপ থাক। রকিব উঠে দাঁড়িয়ে প্রচণ্ড চর কষালো। সাখাওয়াত উল্টে পড়ল তার নিজের ভূমিতে। হাজী সাহেব বিড়বিড় করে আবারও দরুদ শরীফ পড়ছেন। তার চোখ দিয়ে পানি পড়ছে। এরা কি তাকে সত্যি ছাড়বে? রাত 9টায় হাজী সাহেবকে বেবি ট্যাক্সিতে তুলে দেয়া হলো। তিনি বসেছেন মাঝখানে। এক পাশে বদরুল, অন্য পাশে সাখাওয়াত। বদরুল হাজী সাহেবের মাথা চেপে ধরে আছে, যাতে তিনি কিছু দেখতে না পান। তারা কিছুদূর গিয়ে নেমে পড়বে। হাজী সাহেব একা একা যাবেন। হাজী সাহেব বিড়বিড় করে আবারও বললেন, বাবারা, আপনাদের দয়ার কথা কোনোদিন ভুলব না। আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করি। রকিব 1 প্যাকেট বেনসন সিগারেট কিনল। চমন বাহার দেয়া মিষ্টি পান কিনল 1 খিলি। 3 লাখ টাকার ভাগাভাগিতে তার অংশে পড়েছে 1,30,000। সে আরো বেশি নিতে পারত, নেয়নি। 1 লাখ টাকা আলাদা করে রাখতে হবে। কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়াও দরকার। পাসপোর্ট করে ইন্ডিয়া ঘুরে এলে হয়। 3,000 টাকা ফিস দিয়ে 24 ঘন্টায় পাসপোর্ট হয়। ইন্ডিয়া দেখার অনেক কিছু আছে। কোণারকের সূর্য মন্দিরটা নাকি দেখার মতো। কোণারক কোথায় কে জানে, খোঁজ নিতে হবে। পাসপোর্ট করতে ছবি লাগে। ছবিটা আজকে তুলে ফেললে কাল পাসপোর্টের টাকা জমা দেয়া যায়। এত রাতে কি কোনো স্টুডিও খোলা আছে? আছে নিশ্চয়ই। রাত 9টা এমন কিছু রাত না। রকিব স্টুডিওর খোঁজে রওনা হলো। আকাশ পরিষ্কার, চাঁদ উঠেছে, সুন্দর জ্যোৎস্না। জ্যোৎস্নায় হাঁটতে রকিবের বেশ ভালো লাগছে। নতুন প্যাকেট খুলে সিগারেট ধরালো। নতুন প্যাকেটের প্রথম সিগারেটের স্বাদ আলাদা। খিদে লেগেছে। প্রচণ্ড খিদের সময় সিগারেট ধরালে ধোঁয়াটা চট করে মাথায় গিয়ে লাগে। এখনো তাই হচ্ছে। খিদের দোষ নেই। দুপুরে কিছু খাওয়া হয়নি। সিঙ্গারা বাদাম। এখন বাজে রাত 9:30। খিদের দোষ কি? কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে চাইনিজ ফাইনিজ খেয়ে নিলে হয়। রেস্টুরেন্টে একা খেতে ইচ্ছে করে না। রেস্টুরেন্টে একা খেতে যাবার অর্থ এই মানুষটার সংসার নেই, বন্ধু বান্ধব নেই। বয় বেয়ারার চোখে করুণা চলে আসে। সে করুণার ধার ধারে না।
বাসায় চলে গেলে কেমন হয়? বাসায় সবাই সকাল সকাল খেয়ে ফেলে, ভাত তরকারি কিছুই হয়তো নেই। তাতে কি, রিনা ভাবি চোখের নিমিষে চাল ফুটিয়ে একটা ডিম ভেজে দেবে। ভাপ ওঠা গরম ভাতের সঙ্গে ডিম ভাজা, এই তো যথেষ্ট। রিনা ভাবির কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছিল, টাকাটা ফেরত দেয়া দরকার। রকেট এবং বুলেটের জন্য কিছু গিফটও কেনা দরকার। খেলনার দোকান কি খোলা আছে? গরমের সময় রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকার কথা। রকেট এবং বুলেটের পছন্দের খেলনা একটাই, বল। যখনই জিজ্ঞেস করা হয় কি খেলনা চাই, ওরা বলবে বল। সে নিজেই ওদের 4-5টা বল দিয়েছে। ঠিক আছে, পুরনো বলের সঙ্গে যুক্ত হোক আরো 2টা বল। বলে বলে ধুল পরিমাণ। রাকিব 2টা বল কিনল। দোকানদার বলল, রং পেন্সিল কিনবেন? চাইনিজ পেন্সিলের সেট আছে, দাম খুব সস্তা, 80 টাকা করে। রকিব 2 সেট পেন্সিলও কিনে ফেলল। সুন্দর সুন্দর কলম বিক্রি হচ্ছে, দেখে মনে হয় ফাউন্টেন পেন। খুললে দেখা যায় বল পয়েন্ট। কালির কলম বোধহয় পৃথিবী থেকে উঠে যাচ্ছে। একবার রিনা ভাবি বলছিল কালির কলমে লিখতে তার সবচেয়ে ভালো লাগে। একটা কালির কলম কিনে ফেললে হয়। রকিব দেখে শুনে কালির কলমও একটা কিনল। দাম বেশি নিল, 500 টাকা। নিক, রিনা ভাবিকে কখনো কোনো গিফট দেয়া হয় না। সবার জন্য একটা করে গিফট কিনলে কেমন হয়? কত আর টাকা লাগবে? দোকানটা ছোট, সবার পছন্দসই জিনিস এখানে পাওয়া যাবে না। গুলশানের দিকে গেলে হয়। গুলশানের দোকানগুলো জিনিসপত্রে ঠাসা থাকে। লায়লার জন্য একটা ঘড়ি কিনতে হবে। লায়লার হাতঘড়ি চুরি হয়ে গেছে, আর কেনা হয়নি। রকিব দোকান থেকে বেরুলো। তার কেমন যেন মাথা ঘুরছে, শরীর মনে হয় ভেঙে আসছে। 7তলা দালান দ্রুত উঠে এলে যেমন লাগে তেমন লাগছে, অথচ আজ সে কোনো পরিশ্রমই করেনি। বলতে গেলে সারাদিনই সাখাওয়াতের বোনের বাসায় বসা। রকিব রিকশা নিল, বাসায় যাবার পরিকল্পনা বাদ দিল। তার মুখ দিয়ে নিশ্চয়ই ভকভক করে গন্ধ বেরোচ্ছে। ভাড়া ঠিক করার সময় রিকশাওয়ালা অদ্ভুত চোখে তাকাচ্ছিল, কথাও বলছিল উঁচু গলায়। মাতালদের সঙ্গে মানুষ সবসময় উঁচু গলায় কথা বলে। সবাই ধরেই নেয় নিচু গলায় কিছু বললে মাতালরা শুনতে পায় না। সে মাতাল না, তার মাথা ঠিক আছে, খুব ঠিক আছে। সন্ধ্যা মিলাবার পরপর খানিকটা সময় হাসানের খুব অস্থিরতার মধ্যে কাটে। মনে হয় কিছুই করার নেই। ঘরে মন টেকে না, বাইরেও মন টেকে না। ব্যাপারটা কি শুধু তার একারই হয়, না কম বেশি সবার হয়? এই প্রশ্ন মাঝে মাঝে তার মনে এলেও উত্তর জানার সে কোনো চেষ্টা করেনি। এরকম এক সন্ধ্যায় মনের অস্থির ভাব কাটাবার জন্য সে সুমিদের বাসায় উপস্থিত হলো। উপস্থিত হয়ে সে খানিকটা লজ্জায় পড়ে গেল। সুমি পড়ছে তার স্যারের কাছে। স্মার্ট ধরনের যুবক, চোখে চশমা, ঠোঁটের উপর ঘন গোঁফ। মনে হচ্ছে সিরিয়াস ধরনের শিক্ষক। এরা ছাত্রীর সঙ্গে গল্প করে সময় নষ্ট করে না। পড়া শেষ করে যাবার সময় একগাদা হোমওয়ার্ক দিয়ে যায়। সুমির মা হাসানকে ছাড়িয়ে দিয়ে নতুন এই টিচার রেখেছেন। হাসানের উপর আস্থা রাখতে পারেননি। ভদ্রমহিলা যদিও তাকে বলেছিলেন মেয়েকে তিনি নিজেই পড়াবেন, হাসান তাই বিশ্বাস করেছিল। সুমি হাসানের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি কিন্তু চলে যাবেন না, এক্ষুনি আমার পড়া শেষ হবে। সুমির এই কথাতেও তার নতুন শিক্ষক ভুরু কুঁচকে তাকিয়েছে। এটিও সিরিয়াস শিক্ষকের নমুনা। সিরিয়াস শিক্ষক পড়াশোনা ছাড়া যে কোনো কথায় ভুরু কুঁচকাবেন। 3 বছরের মাথায় তার কপালে পার্মানেন্ট ভুরু কুঁচকা দাগ পড়ে যাবে। হাতের রেখা দেখে ভবিষ্যৎ বলার মতো ভুরু কুঁচকা দাগ দেখে বলে দেয়া যাবে ইনি একজন আদর্শ শিক্ষক। হাসান চুপচাপ বসে আছে। ঘরের পর্দা সরিয়ে সুমির মাও তাকে এক ঝলক দেখেছেন। তাকে দেখে খুশি হয়েছেন না বিরক্ত হয়েছেন হাসান তা বুঝতে পারেনি। তিনিও কি হাসানের মতো অস্বস্তিতে পড়েছেন? অস্বস্তিতে কাটিয়ে ওঠার ক্ষমতা অবশ্য ছেলেদের চেয়ে মেয়েদের বেশি। তারা যে কোনো পরিস্থিতি অতি দ্রুত সামাল দিতে পারে। পরম শত্রুকেও হাসি মুখে জিজ্ঞেস করতে পারে, তারপর ভাই কি খবর? সুমির পড়া শেষ হয়েছে। তার টিচার এখন হোমওয়ার্ক দাগিয়ে দিচ্ছেন। সুমি, জি স্যার। আগামীকাল আমার আসতে 8 ঘন্টা দেরি হবে। জি আচ্ছা স্যার। জি আচ্ছা বললে হবে না, তোমার মাকে বলতে হবে তিনি যেন 8 ঘন্টা পরে গাড়ি পাঠান।
আমি বলবো। নতুন টিচার উঠে দাঁড়ালেন। কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন হাসানের দিকে। সেই দৃষ্টিতে কিঞ্চিত সন্দেহ। এ আবার কে, এই টাইপ দৃষ্টি? হাসান নতুন শিক্ষকের ভাগ্যে সামান্য ঈর্ষা অনুভব করল। এনাকে গাড়ি দিয়ে আনা নেয়া করা হয়। হাসানের বেলা কখনো তা করা হয়নি। একবার খুব বৃষ্টি হচ্ছিল। সুমি বলল, মা, স্যারকে গাড়ি দিয়ে আসুক। সুমির মা বলেছিলেন, ড্রাইভার আজ সারাদিন গাড়ি চালিয়েছে, এখন রেস্ট নিচ্ছে, গাড়ি বের করতে বললে রাগ করবে। হাসান ড্রাইভারকে রাগ করতে দেয়নি। বৃষ্টিতে ভিজতে ভিজতে রওনা হয়েছিল। সুমি পা দোলাতে দোলাতে বলল, স্যার, আজ যে আপনি আসবেন তা কিন্তু আমি জানতাম। হাসান একটু চমকালো। জগতের অনেক বিস্ময়কর রহস্যের মতো একটি রহস্য হলো ৮ বছরের বালিকা এবং ২১ বছরের তরুণীর কথার ভেতরও মিল আছে। তারা একই ভঙ্গিতে কথা বলে। সুমি সামনের খালি সোফায় বসেছে, পা নাচাচ্ছে। তিতলিও সুমির মতো পা নাচায়, এবং তিতলিও প্রায়ই বলে, তুমি যে আজ আসবে তা কিন্তু আমি জানতাম। আমি যে আজ আসবো তুমি জানতে? জি। কিভাবে জানতে? শালিক দেখেছিলে? শালিক দেখিনি। শালিক দেখলে তো কেউ আসে না। আজ সকালে ঘুম থেকে উঠেই মনে হয়েছে আপনি আসবেন। হাসান সিরিয়াস শিক্ষকের মতো ভুরু কুঁচকে ফেলল। মেয়েটি কি সত্যি কথা বলছে, না তাকে খুশি করার জন্য বাক্য তৈরি করছে? আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না, তাই না স্যার? মা কিন্তু আমার কথা বিশ্বাস করেছে। তাই নাকি? হ্যাঁ, যেদিন যেদিন বাবার চিঠি আসে আমি আগে আগে বলে দিই, এই জন্যই বিশ্বাস করেছে। তুমি কেমন আছো সুমি? ভালো আছি। তোমার নতুন স্যার কেমন? ভালো। আমার চেয়ে ভালো? হুম। তোমার ধারণা আমি বেশি ভালো না? আপনি তো ভালো পড়াতে পারতেন না। ও আচ্ছা। আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি। শোনো সুমি, আমি তোমার জন্য একটা বই নিয়ে এসেছি। ইংরেজি বই? না, বাংলা, পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের? না, সত্যজিৎ রায় তো ছবি বানিয়েছিলেন। এটা মূল বই, বিভূতিভূষণের লেখা। বাংলা গল্পের বই পড়তে আমার ভালো লাগে না। হাসান বইটি বাড়িয়ে দিল। সুমি বইয়ের প্রতি তেমন আগ্রহ দেখালো না। সে পা দোলাচ্ছে এবং হাসানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। হাসছো কেন সুমি? এমনি হাসছি। তোমার পরীক্ষা কবে? পরীক্ষা দেরি আছে। আপনি তো রোগা হয়ে গেছেন কেন স্যার? রোগা হয়ে গেছি নাকি? হুম, আপনার খুব জ্বর হয়েছিল, তাই না? জ্বর অবশ্য হয়েছিল, তুমি জানলে কিভাবে? সুমি জবাব দিল না। আগের মতো রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো এবং পা দোলাতে লাগলো। ট্রেতে করে সিঙ্গারা এবং চা নিয়ে সুমির মা ঢুকলেন। এটি একটি বিশেষ ভদ্রতা। অন্য সময় কাজের মেয়ে আসে। হাসান সাহেব কেমন আছেন? জি ভালো। আপনার ছাত্রী আজ সকালেই বলছিল আপনি আসবেন। হাসান চুপ করে রইল। সুমির মা বসতে বসতে বললেন, আপনার জন্য আপনার ছাত্রী খুব ব্যস্ত থাকে। প্রতিদিন সে কিছুক্ষণের জন্য হলেও আমার সঙ্গে আপনার গল্প করবে। আমাকে নিয়ে গল্প করার মতো তেমন মাল মশলা তো তার কাছে নেই। গল্প করার জন্য ওর কোনো মাল মশলা লাগে না। বানিয়ে বানিয়ে সে অনেক কিছু বলতে পারে। আপনার অনেক ছবিও এঁকেছে। সেগুলো কি দেখেছেন? জি না। সুমি, স্যারকে তোমার ছবি দেখাও। না। না কেন? ছবিগুলো তো সুন্দর হয়েছে, এনে দেখাও। না। সুমি পা দোলানো বন্ধ করে উঠে চলে গেল। তার জন্য আনা বইটিও নিয়ে গেল না। পথের পাঁচালী পড়ে রইল অনাদরে। সুমির মা বললেন, আপনার ছাত্রী যে কিসে রাগ করে আর কিসে রাগ করে না তা বোঝা খুব মুশকিল। এখন রাগ করে উঠে গেল। রাগ করলো কেন? একমাত্র সেই জানে কেন। হাসান সাহেব, চা খান। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। সামনের মাসে সুমির বাবা আসবেন।
তখন আপনাকে খবর দেব। আপনি এসে আমাদের সঙ্গে একবেলা ডাল ভাত খাবেন। জি আচ্ছা, আজ উঠি? একটু বসুন, সুমিকে ডেকে নিয়ে আসি। ওকে হ্যালো বলে যান। জানি না সে আসবে কিনা। সুমি এলো না। তবে সুমির মা প্রথমবারের মতো আরেকটা ভদ্রতা করলেন। ড্রাইভারকে বললেন হাসানকে গাড়িতে পৌঁছে দিতে। ড্রাইভার বিরক্ত হলো। গাড়িতে চড়ার যোগ্য নয় মানুষকে গাড়িতে চড়তে দেবার ব্যাপারে ড্রাইভারদের খুব অনাগ্রহ থাকে। বাজছে মাত্র ৮টা। এখন বাসায় ফিরে হবে কি? ছাত্র অবস্থায় বাসায় ফেরার একটা তাড়া থাকে। বই নিয়ে বসতে হবে। এখন সেই তাড়া নেই। এমএ পরীক্ষাটা দিয়ে দেখলে হয়। সাহসে কুলোচ্ছে না। তারপরেও মনে হয় দেয়া উচিত। তখন কেউ যদি জিজ্ঞেস করেন, তাহলে তাকে বলা যাবে এমএ পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছি। কি করেন? আমি কিছু করি না। এটা বলা খুব কষ্টের। ড্রাইভার বিরক্ত গলায় বলল, আপনি যাবেন কই? হাসান বলল, কোথাও যাব না। তোমার যেখানে ইচ্ছা আমাকে নামিয়ে দিতে পারো। আপনার বাসা কোন দিকে? বাসা অনেক দূর। এত দূর আমাকে নিয়ে যাবার মতো ধৈর্য তোমার নেই। কোনো এক জায়গায় নামিয়ে দাও। ড্রাইভার রাস্তার পাশে গাড়ি থামালো। হাসান নেমে গেল। ড্রাইভারের সঙ্গে সামান্য রসিকতা করলে কেমন হয়? পকেট থেকে ছেঁড়া নেতনেতে একটা ১ টাকার নোট যদি ড্রাইভারের দিকে বাড়িয়ে দিয়ে বলা হয়, এই নাও বকশিস। ড্রাইভারের চোখ মুখের ভাব কেমন হবে? যত ইন্টারেস্টিংই হোক, চোখ মুখের ভাব দেখাটা ঠিক হবে না। বেকারদের অনেক কিছু নিষিদ্ধ। সেই অনেক কিছুর একটা হচ্ছে রসিকতা। বেকারদের কিছু বেকারদের কিছু ধর্ম আছে। তাদের সেই ধর্ম পালন করতে হয়। হাসানের স্কুল জীবনের বন্ধু জহিরের মতে বেকার ধর্মের ৪টি স্তম্ভ। এক হলো কচ্ছপ বৃত্তি। সবসময় কচ্ছপের মতো নিজেকে খোলসের ভেতর লুকিয়ে রাখতে হবে। মাঝে মাঝে মাথা বের করে চারপাশ দেখে আবার টুক করে মাথা ঢুকিয়ে ফেলা। ২ নম্বর হলো গন্ডার বৃত্তি। চামড়াটাকে গন্ডারের চামড়ার মতো করে ফেলা। কোনো কিছুই যেন গায়ে না লাগে। গায়ে এসিড ঢেলে দিলেও ক্ষতি হবে না। ৩ নম্বর হলো পেঁচা বৃত্তি। কাজকর্ম সবই রাতে। গৃহে প্রত্যাবর্তন করতে হবে রাত ১১টা থেকে ১২টার দিকে, যখন বেশিরভাগ মানুষই শুয়ে পড়ে। আর ৪ নম্বর হলো কাকবৃত্তি। কাকের মতো যেখানে যা পাওয়া যাবে তাই সোনামুখ করে খুঁটিয়ে খেয়ে ফেলা। কোনো অভিযোগ নেই। বেকার ধর্মের ৪টি স্তম্ভ যে মেনে চলে সে আদর্শ বেকার। তার কোনো সমস্যা নেই। সমস্যা হবেও না। হাসানের নিজের ধারণা সে একজন আদর্শ বেকার। আদর্শ বেকার রাত ১১টার আগে বাসায় ফেরে না। রাত ১১টা পর্যন্ত হাসানের করার কিছু নেই। জহিরের কাছে যাওয়া যায়। জহির থাকে আগামসি লেনের এক মেসে। রাত ১২টার আগে তাকে পাওয়া যাবে না। ১২টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা যায়। অনেকদিন জহিরের সঙ্গে দেখা হয় না। জহিরের প্রজেক্ট বাংলা হোটেলে কিছু টাকা দিয়ে আসা যায়। গত কয়েক মাসে কোনো টাকা পয়সা দেয়া হয়নি। জহির নানান সময়ে নানান ধরনের স্বপ্ন দেখে। তার বর্তমান স্বপ্ন হল সাধারণ ডাল ভাতের হোটেল দেয়া। বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেলের মতো আদর্শ বাংলা হোটেল। সে হোটেলে আলু ভর্তা, বেগুন ভর্তা, করলা ভাজি, ডালের চচ্চড়ি টাইপ খাবার ছাড়া অন্য কোনো খাবার পাওয়া যাবে না। নতুন ধরনের এই হোটেল দেখতে দেখতে জমে যাবে। বন্যার স্রোতের মতো হু হু করে টাকা আসতে থাকবে। বুঝলি হাসান, ফালতু চাইনিজ খেতে খেতে আমাদের মুখ পচে গেছে। চাইনিজদের মতো নাকও খানিকটা ডেবে গেছে। আগে বাঙালি জাতির যে খাড়া নাক ছিল, এখন তা নেই। আমাদের নতুন ধরনের খাবার, নতুন ব্যবস্থা। লোকজন পাগলের মতো হয়ে যাবে। ভাত খাবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। নতুন ব্যবস্থাটা কি? পাটি পেতে খাবার ব্যবস্থা, আয়েশি ব্যবস্থা। পা ছড়িয়ে আরাম করে বসে খাবে। প্যান্ট পরে তো পাটিতে বসতেই পারবে না। যারা বসতে পারবে না তারা খাবে না। আমাদের হোটেল এমন হবে, যারা আসবে তারা তৈরি হয়েই আসবে। জহির আদর্শ বাংলা হোটেল ফান্ড খুলেছে। ফান্ড চালু হয়েছে ১ বছরের মতো। প্রতি মাসে রোজগারের একটা অংশ হাসানের সেই ফান্ডে দেবার কথা। গত ৩ মাস কিছু দেয়া হয়নি। ফান্ডে দেবার মতো রোজগারই হয় না, দেবে কি? আজ কিছু টাকা আছে,
জহিরকে দিয়ে এলে সে খুশি হবে। হাতে টাকা বেশি দিন থাকবে না, দিতে হলে এখনই দিয়ে আসা দরকার। জহিরকে পাওয়া না গেলে সে যাবে লিটনের খোঁজে। লিটন বেচারা খুব খারাপ অবস্থায় আছে, তাকে কিছু টাকা দিয়ে আসবে। সে নিতে চাইবে না, জোর করে দিতে হবে। তার চাকরি হচ্ছে না। তার চাকরি হচ্ছে না ঠিক আছে, কিন্তু জহিরের মতো একটা ভালো ছেলের চাকরি হবে না, এটা খুব কষ্টের। হাসান আগামসি লেনের দিকে রওনা হলো। জহিরের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। হেঁটে হেঁটে যাওয়াই ভালো, সময় কাটবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে। বেকাররা ভালো স্বাস্থ্যের অধিকারী হয়, কারণ তাদের প্রচুর হাঁটতে হয়। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেও জহিরের দেখা পাওয়া গেল না। ইদানিং নাকি জহিরের ফেরার কোনো ঠিক ঠিকানা নেই। কয়েকদিন রাত 3টায় ফিরেছে। এত রাত পর্যন্ত সে বাইরে কি করে তাও কেউ বলতে পারছে না। আর অপেক্ষা করার মানে হয় না। এত রাতে লিটনের খোঁজে যাওয়াও অর্থহীন। হাসান রাত 1টায় বাড়ি ফিরে এলো। রিনা দরজা খুলে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি কোথায় ছিলে? রিনার পাশে লায়লা, সেও কাঁদছে, বেশ শব্দ করেই কাঁদছে। হাসান অবাক হয়ে বলল, কি হয়েছে ভাবি? তোমার ভাই তো মরতে বসেছিল। মরতে বসেছিল মানে কি? রিনা কি হয়েছে বলার আগে বাচ্চা মেয়েদের মতো কেঁদে ফেলল, ফুপিয়ে ফুপিয়ে কান্না। হাসান হাত ধরে ভাবিকে চেয়ারে বসালো। ঘটনা যা ঘটেছে তা ভয়াবহ তো বটেই। ঘটনাটা এরকম, তারেক অফিস থেকে ফিরে চা খেল। রিনা এক বাটি মুড়ি ভেজে দিয়েছিল, সে মুড়ি খেল না। তার নাকি শরীরটা ভালো লাগছে না। রাত 8টার সময় হঠাৎ দেখা গেল তারেক শার্ট প্যান্ট পরছে। রিনা অবাক হয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছ? তারেক বিরক্ত গলায় বলল, এত রাত কোথায় দেখলে? রাত মোটে 8টা বাজে। যাচ্ছ কোথায়? ফ্রিজ সারাইয়ের দোকানে যাব, ওদের সঙ্গে কথা হয়েছে, গ্যাস ভরে দেবে। রাত 8টার সময় যাবার দরকার কি? দিনের বেলা যেও। তারেক বিরক্ত গলায় বললেন, দিনের বেলা আমার অফিস থাকে, দিনের বেলা যাব কিভাবে? তাহলে থাক, তোমাকে যেতে হবে না। ফ্রিজের দোকানের ঠিকানাটা দিও, হাসান যাবে। সবকিছু নিয়ে হাসানকে ডাকার আমি কোনো কারণ দেখি না। ওদের সঙ্গে কথা হয়ে আছে, সামান্য ব্যাপার। তুমি বলছিলে শরীরটা ভালো লাগছে না। এখন ভালো লাগছে, দেখি 1 গ্লাস পানি দাও। রিনা পানি এনে দিল। তারেক সেই পানিতে 1 চুমুক মাত্র দিল, তারপর গম্ভীর মুখে বের হয়ে গেল। রিনা খুব অস্বস্তি বোধ করতে লাগলো, যদিও অস্বস্তির তেমন কোনো কারণ নেই। রিনা বাচ্চাদের হোমওয়ার্ক শেষ করে এদের খাইয়ে বিছানায় শুয়ে দিল। বাসায় তার শ্বশুর শাশুড়ি কেউই নেই। শাশুড়ির রাগ এখনো ভাঙেনি। রিনার শ্বশুর স্ত্রীর রাগ ভাঙানোর চেষ্টা হিসেবে গত 3 দিন হলো মেয়ের বাড়িতে আছেন। রিনা লায়লার সঙ্গে গল্প করতে গেল। প্রায় 1 ঘন্টার মতো গল্প করল। লায়লার সঙ্গে গল্প করার জন্য কোনো বিষয়বস্তু লাগে না। যে কোনো বিষয়ে গল্প শুরু করলে লায়লা কিভাবে কিভাবে সেই গল্প সাজগোজের দিকে নিয়ে আসে। আজ গল্প হলো ইটালিয়ান স্যান্ডেল নিয়ে। ইটালিয়ান ঘাসের স্যান্ডেল লায়লার এক বান্ধবীর বাবা মেয়ের জন্য নিয়ে এসেছেন। লায়লা সেই স্যান্ডেল পায়ে পরে দেখেছে। তার সমস্ত হৃদয় এখন স্যান্ডেলে। তার কথা শুনে মনে হতে পারে সে তার সমগ্র পৃথিবী একজোড়া ঘাসের স্যান্ডেলের জন্য দিয়ে দিতে পারে। বুঝলে ভাবি, স্যান্ডেল পায়ে দিয়েছি, মনে হচ্ছে স্যান্ডেল না, পায়ে খানিকটা মাখন মেখেছি, এত সফট, আর কেমন ভাব। ঢাকায় পাওয়া যায় না? পাগল হয়েছ ভাবি, এইসব জিনিস ঢাকায় কোথায় পাবে? গুলশানের দোকানে নাকি অনেক বিদেশি জিনিস পাওয়া যায়। পাওয়া গেলেও সব সেকেন্ড গ্রেড জিনিস পাওয়া যায়। গরিব দেশে ভালো ভালো জিনিস এনে লাভ কি? কে কিনবে? স্যান্ডেল জোড়ার দাম কত জানো? কত? $220। ডিউটি ফ্রি শপ থেকে কিনেছে বলে সস্তা পড়েছে। সাধারণ শপিং মল থেকে কিনলে $250 মিনিমাম লাগতো। $250 হচ্ছে বাংলাদেশি টাকার 10,000 টাকা। 10,000 টাকা দামের স্যান্ডেল চিন্তা করা যায় ভাবি? চিন্তা করা যায় না। আমি যদি এই স্যান্ডেল পরি তাহলে আমার পায়ে ফোস্কা পড়ে যাবে। আমি একদিন স্যান্ডেলগুলো তোমাকে দেখাবার জন্য নিয়ে আসব। তুমি পায়ে পরে কিছুক্ষণ হাঁটলে তোমার কাছেই মনে হবে 10,000 টাকা কোনো দামই না।
লায়লা ভাত খেতে গেল 11টার দিকে। তারেক তখনও আসেনি। লায়লা বলল, ভাইয়া কোথায় গেছে ভাবি? ফ্রিজ সারাইয়ের দোকানে। রাত দুপুরে ফ্রিজ সারাইয়ের দোকানে কেন? কি জানি কেন, চলে আসবে। আমার তো টেনশন লাগছে ভাবি। ঢাকা শহরের যে অবস্থা, আমার এক বান্ধবীর মামাকে হাইজ্যাকাররা পেটে ছুরি মেরেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছিল। আমি ওনাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। রিনার মুখ রক্তশূন্য হয়ে গেল। ভাবি, তুমি টেনশন করছো নাকি? না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি টেনশন করছো। প্লিজ টেনশন করো না। তোমাকে গল্পটা বলাই ঠিক হয়নি। রাত 11টার পর থেকে রিনা বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগলো। বারান্দা থেকে রাস্তা দেখা যায়। বাসার সামনে রিক্সা বা বেবি ট্যাক্সি থামলে চোখে পড়ে। ফ্রিজের দোকানে তারেকের এত সময় লাগার কথা না। রাত 9টার ভেতর দোকান বন্ধ হয়ে যাবার কথা। সে এত দেরি করছে কেন? সত্যি সত্যি হাইজ্যাকারদের হাতে পড়লে ভয়াবহ অবস্থা হবে। ছুরি মেরে ফেলে রাখলেও কেউ আগাবে না। মানুষের বিপদে এখন আর মানুষ এগিয়ে আসে না। এই যুগের নীতি হচ্ছে বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়া। যে যত দূরে যাবে সে তত ভালো থাকবে। টেনশনে রিনার বুক ধকধক করা শুরু হলো। তার এই অসুখ ছোটবেলা থেকেই আছে। যত দিন যাচ্ছে অসুখ তত বাড়ছে। আগে শুধু বুক ধকধক করত, এখন শুধু যে বুক ধকধক করে তাই না, প্রচন্ড ব্যথাও হয়। নিঃশ্বাস আটকে আটকে আসে। খুব শিগগিরই ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কাছে যেতেও ভয় লাগে। রিনা নিশ্চিত জানে, ডাক্তারের কাছে যাওয়া মাত্রই ডাক্তার ইসিজি পিসিজি করিয়ে এক গাদা খরচ করাবে। তারপর বলবে, আপনার হার্টের অসুখ আছে, একটা আর্টারি ব্লক, এনজিওগ্রাম করাতে হবে। তার চেয়ে বুকের ব্যথা সহ্য করা ভালো। এই ব্যথা বেশিক্ষণ থাকে না। টেনশন চলে যাওয়া মাত্র ব্যথাও চলে যায়। ঠিক 12টার সময় বাসার সামনে এসে একটা বেবি ট্যাক্সি থামল। হতভম্ব রিনা দেখল দুজন অপরিচিত ভদ্রলোক বেবি ট্যাক্সি থেকে ধরাধরি করে তারেককে নামাচ্ছে। তারেক ঠিকমতো দাঁড়াতে পারছে না। মনে হচ্ছে মাথা এলিয়ে পড়ে যাচ্ছে। সে কি মটটদ খেয়ে এসেছে? গল্প উপন্যাসে এরকম বর্ণনাই তো থাকে। মাতাল স্বামীকে বন্ধুরা পৌঁছে দিতে আসে। দুদিক থেকে দুজন তাকে ধরে রাখে। রিনা দৌড়ে এসে দরজা খুলল। তারেক এমনভাবে তাকাচ্ছে যেন রিনাকে চিনতে পারছে না। মোটাসোটা ধরনের অপরিচিত ভদ্রলোক বললেন, আপা, উনি কি এখানে থাকেন? রিনা হতভম্ব গলায় বলল, ওর কি হয়েছে? আমরাও বুঝতে পারছি না। রাস্তার মাঝখানে চুপচাপ বসেছিলেন, বিড়বিড় করে কি বলছিলেন, তারপর ঠিক মাঝ রাস্তায় বসে পড়লেন। আপনারা এসব কি বলছেন? চিন্তা করবেন না আপা। শুরুতে উনি তার নাম, বাসার ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। শেষে বলেছেন। ওনার কথা মতোই আমরা এসেছি। একজন ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বললেন, কাইন্ড অফ নার্ভাস ব্রেকডাউন। ঘুমের ওষুধ দিয়ে দিয়েছেন। রাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে বলেছেন। রিনা অস্পষ্ট গলায় কি একটা বলল। কি বলল সে নিজেও বুঝতে পারল না। তারেক স্পষ্ট গলায় বলল, রিনা, বাচ্চারা কি স্কুল থেকে ফিরেছে? এই হলো ঘটনা। হাসান পুরো ঘটনা নিঃশব্দে শুনছে। রিনা ঘটনাটা খুব গুছিয়ে বললেও মাঝে মাঝে ফুঁপিয়ে কেঁদে উঠেছে। রিনা যতবার কেঁদে উঠছে, লায়লাও তার সঙ্গে কেঁদে উঠছে। ভাইজান এখন কি করছে? ঘুমাচ্ছে। তুমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছ? হুম। তোমার সঙ্গে ভাইজানের কোনো কথা হয়নি? তুমি জিজ্ঞেস করনি ব্যাপার কি? জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে না। রাতে খাওয়া দাওয়া করেছে? রুটি বানিয়ে দিয়েছিলাম, একটা রুটি খেয়েছে। তার মানিব্যাগ কি আছে না খোয়া গেছে? মানিব্যাগ আছে। যে দুজন ভদ্রলোক নামিয়ে দিয়ে গিয়েছিলেন তাদের ঠিকানা কি রেখেছ? না, ঠিকানা জিজ্ঞেস করার কথা মনেও হয়নি। আমি তাদের থ্যাঙ্কস পর্যন্ত দেইনি। মাথা তালগোল পাকিয়ে গিয়েছিল। আমার এখন এত খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই ভাবি। এ জাতীয় কাজ যারা করে তারা থ্যাঙ্কসের আশা করে না। তোমার কি ধারণা তোমার ভাইজানের মাথা খারাপ হয়ে গেছে? ভাইজানের কিছু হয়নি। মানুষের মাথা খুব শক্ত।
চট করে খারাপ হয় না। মাথার কোনো সমস্যা হলে বাসার ঠিকানা বলতে পারতো না। কাল সকালে দেখবে সব ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়? অবশ্যই ঠিক হবে। ভাবি, তুমি দয়া করে কাঁদা বন্ধ করো। ঘুমের ওষুধ তুমিও একটা খাও, খেয়ে ঘুমাতে যাও। তারেক সারা রাত মরার মতো ঘুমালো। তার পাশে তার গায়ে হাত দিয়ে রিনা বসে রইল। এক পলকের জন্যও চোখ বন্ধ করল না। সকালবেলা তারেক খুব স্বাভাবিকভাবে বিছানা থেকে নামল। রিনার চোখ তখন ধরে এসেছে। সে খাটে হেলান দিয়েছে। এই অবস্থাতেই সে ধর্মর করে উঠে বসল। চিন্তিত গলায় বলল, কোথায় যাচ্ছ? তারেক বিস্মিত হয়ে বলল, কোথায় যাই মানে? বাথরুমে যাই। আবার কোথায় যাব? তোমার শরীরটা কি এখন ভালো লাগছে? শরীর খারাপ লাগবে কেন? রাতের প্রসঙ্গ টেনে আনা ঠিক হবে কিনা রিনা বুঝতে পারছে না। মনে হয় ঠিক হবে না। সে খাটে বসে রইল। তারেকের বাথরুমে ঢোকার শব্দ, কল খোলার শব্দ, দাঁতে ব্রাশ ঘষার শব্দ, সবই শুনল কান খাড়া করে। শব্দগুলোর ভেতর কি কোনো অস্বাভাবিকতা আছে? ব্রাশ কি অন্যদিনের চেয়ে দ্রুত ঘষছে? কলটা বন্ধ করছে না কেন? পানি ছড়ছড় করে পড়েই যাচ্ছে। ব্রাশ ঘষার সময় কলটা বন্ধ করছে না কেন? কলের পানি পড়েই যাচ্ছে। স্বাভাবিক একজন মানুষ তো এই সময় কলটা বন্ধ করবে। তারেক বাথরুম থেকে বের হয়ে বলল, রিনা, চা দিতে বলো তো, চা খাবো। এটাও তো অস্বাভাবিক। তারেকের কোনো অস্বাভাবিক চা প্রীতি নেই। বাসি মুখে কখনো চা খেতে চায় না। আজ চাচ্ছে কেন? রিনা চিন্তিত মুখে রান্নাঘরের দিকে রওনা হলো। টগর এবং পলাশ দুজনেরই ঘুম ভেঙেছে। কমলার মা তাদের হাত ধরে নিয়ে যাচ্ছে কলঘরের দিকে। টগর বলল, মা, আমি কিন্তু আজ স্কুলে যাব না। পলাশও সঙ্গে সঙ্গে বলল, আমিও যাব না। অন্যদিন হলে রিনা কঠিন গলায় বলতো, অবশ্যই স্কুলে যাবে। স্কুলে যাব না এই কথা যেন না শুনি। আজ রিনা বলল, আচ্ছা, যেতে হবে না। টগর এবং পলাশ বিস্মিত হয়ে তাকাচ্ছে। ব্যাপারটা তাদের কাছে এতই অপ্রত্যাশিত যে আনন্দের বিকট চিৎকার দিতেও ভুলে গেছে। আজ তাদের স্কুলে পাঠানোর প্রশ্নই ওঠে না। স্কুলে নিয়ে যাবার মানুষ নেই। হাসানকে পাঠানো যায়। রিনা তা করতে রাজি না। তারেককে ডাক্তারের কাছে নিতে হবে। সে একা যাবে না, হাসানকে সঙ্গে নিয়ে যাবে। শ্বশুর শাশুড়িকেও বাসায় নিয়ে আসতে হবে। মাথার উপর মুরব্বিকেও থাকলে ভরসা থাকে। যে কোনো দুশ্চিন্তার ভাগ মুরব্বিরা নিয়ে দুশ্চিন্তা হালকা করে ফেলেন। কাল তার শাশুড়ি বাসায় থাকলে তিনিও রিনার সঙ্গে সারা রাত জাগতেন। তারেক চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, তোমার চোখ মুখ এমন শুকনো কেন? কি ব্যাপার? রিনা বলল, রাতে ঘুম হয়নি। শোবার আগে আমার মতো গোসল করে শুবে, তাহলে দেখবে ভালো ঘুম হবে। রিনা ইতস্তত করে বলল, কাল রাতে তুমি ফ্রিজের দোকানে গিয়েছিলে? তারেক বলল, ফ্রিজের দোকানে যাব কেন? যাবে বলছিলে, এজন্য জিজ্ঞেস করলাম। তারেক চায়ের কাপে চুমুক দিচ্ছে। রিনা বুঝতে পারছে না কাল রাতের প্রসঙ্গটা নিয়ে আরো কথা বলাটা ঠিক হবে কিনা। মনে হয় ঠিক হবে না। রিনা বলল, এক কাজ করো, আজ তোমার অফিসে যাবার দরকার নেই। তারেক বলল, তোমার কথা বুঝতে পারছি না। শুধু শুধু অফিস কামাই করব কেন? খবরের কাগজ এসেছে কিনা একটু দেখো তো। হকারটাকে বদলাতে হবে। ঠিক অফিসে যাবার আগে আগে কাগজ এনে দেয়। অফিসে যেতে হয় কাগজ না পড়ে। তারেক খুব স্বাভাবিক ভঙ্গিতে নাশতা খেল। অফিসের জন্য তৈরি হতে লাগলো। রিনা বলল, হাসান তোমার সঙ্গে যাবে। আমার সঙ্গে কোথায় যাবে? মতিঝিলে ওর নাকি কি একটা কাজ আছে। তোমাকে নামিয়ে দিয়ে সে তার কাজে যাবে। তোমার কোনো আপত্তি নেই তো? তারেক বিস্মিত হয়ে বলল, কি উদ্ভট কথা, আমার আপত্তি থাকবে কেন? মতিঝিলে হাসানের কোনো কাজ নেই। সে ঠিক করে রেখেছে, কাজ না থাকলেও সে আজ মতিঝিলেই ঘোরাফেরা করবে। দুপুরে কোনো সস্তা হোটেলে কিছু খেয়ে নিয়ে বিকেলে ভাইকে নিয়ে একসঙ্গে ফিরবে। ভাবি বেশি রকম চিন্তিত, যদিও সে চিন্তার তেমন কিছু দেখছে না। হাসান ভাইকে নামিয়ে দিয়ে ঘুরতে বের হলো।
বিশাল কর্মকাণ্ডের মতিঝিলের সঙ্গে তার যোগ নেই। আশ্চর্য ব্যাপার। অঞ্চলটা কেমন গম গম করছে। কাজ ছাড়া হাঁটতেও ভালো লাগে। অপরিচিত এক ভদ্রলোক চোখ ইশারায় হাসানকে ডাকল। হাসান এগিয়ে গেল। ভদ্রলোক গলা নিচু করে বললেন, ডলার কিনবেন? জি না। ডলার আছে, বিক্রি করবেন? জি না। লোকটা উদাস হয়ে গেল। হাসান ভেবে পেল না তার চেহারায় ডলারের কেনাবেচার কোনো ছাপ কি আছে। ছাপ না থাকলে শুধু শুধু তার সঙ্গে ডলার নিয়ে ভদ্রলোক কথা বলবেন কেন? এরা অভিজ্ঞ ধরনের মানুষ, চোখ দেখে অনেক কিছু বলে ফেলে। এদের তো ভুল করার কথা না। এক জায়গায় টেবিল চেয়ার পেতে ফর্ম বিক্রি হচ্ছে। লোকজন লাইন দিয়ে ফর্ম কিনছে। হাসান কৌতূহলী হয়ে এগিয়ে গেল। আমেরিকা যাবার ইমিগ্রেশন ফর্ম। দুদিন পর পর আমেরিকানরা একটা তাল বের করে। বাংলাদেশের কিছু লোকজন তাতে মোটামুটি ভালো ব্যবসা করে। ফর্ম বিক্রি হচ্ছে 20 টাকায়। পুরোপুরি ফিল আপ করলে 50 টাকা। ফর্ম যে বিক্রি করছে তার চোখে মুখে খুব সিরিয়াস ভাব, যেন ফর্ম ফিল আপ করা মাত্র আমেরিকান ভিসা সে দিয়ে দেবে। সমানে বেনসন সিগারেট টেনে যাচ্ছে। মনে হচ্ছে ব্যবসা তার ভালোই হচ্ছে। হাসান লাইনে দাঁড়িয়ে ফর্ম কিনল। সময় কাটানো দিয়ে হচ্ছে কথা। লম্বা লাইনে দাঁড়ানোয় কিছু সময় কেটে গেল। লাইনে দাঁড়ানো নিয়েও সমস্যা। একজন আগে ঢুকে পড়েছিল, তাকে বের করে দেয়া হলো। সে ক্রুদ্ধ ভঙ্গিতে শাসাচ্ছে। ভালো যন্ত্রণা। অনেক জায়গায় বিক্রি হচ্ছে নিউজিল্যান্ড যাবার ফর্ম। এই ফর্মের দামও বেশি, এদের পোস্টবাজও বেশি। ফর্মের দাম 200 টাকা। দাম বেশি বলেই কোনো লাইন নেই। বেকারদের পকেটে 200 টাকা থাকে না। যে ফর্ম বিক্রি করছে তার পেছনে নিউজিল্যান্ডের ছবি। নীল পাহাড়। পাহাড় মনে হচ্ছে লেকের পানি ফুঁড়ে বের হয়ে এসেছে। পালতোলা নৌকায় তরুণ তরুণী। তরুণী যে পোশাক পরে আছে তাতে তাকে নগ্নই বলা যায়। যারা নিউজিল্যান্ডের ফর্ম কিনবে তারা অবশ্যই মেয়েটির কথা মনে রাখবে। ভাই, আপনি কি ফর্ম কিনবেন? জি না। তাহলে শুধু শুধু ভিড় করবেন না। ভিড় তো করছি না, আপনার এখানে তো লোকই নেই। হাসান চলে এলো। বিমান অফিসের সামনে এসে দাঁড়ালো। তারপর ঢুকে গেল অফিসে। এখানেও প্রচণ্ড ভিড়। এই ভিড়ের জাত আলাদা। যারা ভিড় করে আছে তাদের চোখ অনেক উজ্জ্বল। সেই চোখে স্বপ্নের ছায়া। দুপুরে হাসান এক ছাপড়া হোটেলে খেতে গেল। ছাপড়া হোটেল হলেও কায়দা কানুন আছে। মিনারেল ওয়াটারের বোতল আছে। যারা খাচ্ছে তারাও শার্ট প্যান্ট পরা ভদ্রলোক। হোটেলের মালিককে গিয়ে হাসান জিজ্ঞেস করল, আচ্ছা ভাই সাহেব, বড় বড় হোটেলের উচ্ছিষ্ট খাবার কি আছে? কাস্টমারদের না খাওয়া খাবার পরে জমা করে বিক্রি করে, সে জাতীয় কিছু? হোটেলের মালিক চোখ মুখ কুঁচকে বলল, 2 নম্বরই কোনো কিছু এখানে পাবেন না। কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? একটু খাওয়ার শখ ছিল। জানি না, আমাদের সব টাটকা ব্যবস্থা, বাসির কারবার নাই। খেতে চাইলে হাত ধুয়ে আসেন। 4টার পর হাসান তার ভাইয়ের অফিসে উপস্থিত হলো। সে ভেবেছিল তারেক তাকে দেখে খুব বিরক্ত হবে। তারেক বিরক্ত হলো না, অবাকও হলো না। হাসানই বরং বিব্রত গলায় বলল, মতিঝিলের দিকে এসেছিলাম ভাইয়া, ভাবলাম দেখি তোমার ছুটি হয়েছে কিনা, ছুটি হলে একসঙ্গে বাসায় ফিরব। তারেক বলল, চল যাই। এখন বেবি ট্যাক্সি রিক্সা কিছুই পাওয়া যাবে না, হাঁটতে হবে। আমার হাঁটতে ভালোই লাগে, এক্সারসাইজ হয়। ফোর্স সেভিংসের মতো ফোর্স এক্সারসাইজ। রাস্তায় নেমে তারেক নিচু গলায় বলল, তোকে একটা কথা বলি, তোর ভাবি যেন না জানে। তোর ভাবি জানলে দুশ্চিন্তা করবে। কথাটা কি? মাঝে মাঝে আমার মেমোরি লসের মতো হয়। খুব অল্প সময়ের জন্য হয়, কিন্তু হয়। ব্যাপারটা বুঝলাম না ভাইয়া। এই যেমন ধর, অফিস থেকে বাসায় ফিরছি, হঠাৎ মনে হয় কিছু চিনতে পারছি না। আমি কোথায় যাচ্ছি, বাসা কোথায়, কিছুই মনে করতে পারি না। খুব অল্প সময়ের জন্য হয়, কিন্তু যখন হয় তখন খুব ভয় লাগে। ভয় লাগারই তো কথা। একজন ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার। চলো, আজই চলো। আজ না, যাবো একদিন। তোর ভাবিকে কিছু বলিস না, দুশ্চিন্তা করা হলো তার নেচার। তোমার মেমোরি লসের ব্যাপারটা শেষ কবে হয়েছে ভাইয়া?
তারেক জবাব দিল না, দাঁড়িয়ে পড়ল। কেমন যেন উসখুস করছে, চারদিকে তাকাচ্ছে। হাসান শঙ্কিত গলায় বলল, কি হয়েছে? তারেক বলল, কিছু হয়নি। চা খাবি? চা? চল, নিরিবিলিতে কোথাও বসে চা খাই। অফিস ছুটির সময় নিরিবিলি কোথায় পাওয়া যাবে? চায়ের দোকানগুলোতে রাজ্যের ভিড়। এর মধ্যেই আকবরিয়া রেস্টুরেন্টের একটা কেবিন হাসান জোগাড় করল। শিক কাবাব তৈরি হচ্ছে। তার ধোঁয়ার সবটাই সরাসরি কেবিনে ঢুকে যাচ্ছে, চোখ জ্বালা করছে। চায়ের সঙ্গে কিছু খাবে ভাইয়া? শিক কাবাব খাওয়া যায়। শিক কাবাব চলে এসেছে। নোংরা একটা বাটিতে খানিকটা সালাদ, অন্য একটা বাটিতে হলুদ বর্ণের কি একটা তরল পদার্থ, সম্ভবত টক জাতীয় কিছু। তারেক বলল, তুই খাবি না? না, তুমি খাও। তারেক আগ্রহ নিয়ে খাচ্ছে। মনে হয় সে দুপুরে কিছু খায়নি। চা দিতে বলেছিস? বলেছি। কাবাব কি তোমাকে আরেকটা দিতে বলবো? বল। আরেকটা কাবাবের অর্ডার দিয়ে হাসান বসে আছে। সে তার ভাইয়ের ব্যাপার কিছু বুঝতে পারছে না। হাসান, বলো। আমি আসলে বিরাট একটা সমস্যায় পড়েছি, কাউকে বলতেও পারছি না। সমস্যাটা কি? চাকরি সংক্রান্ত কোনো সমস্যা? না, চাকরি সংক্রান্ত কোনো সমস্যা না, পার্সোনাল। বলো আমাকে, শুনি। তোর কাছে সিগারেট আছে? দে তো একটা। সিগারেট তো তুমি খাও না। একদম যে খাই না তা না, মাঝে মধ্যে অফিসে এসে একটা দুটা খুচরা কিনি। তুমি বসো, আমি তোমাকে সিগারেট এনে দিচ্ছি। কি সিগারেট খাও? বাংলা 5। আর শোন, যাচ্ছিস যখন জর্দা দিয়ে একটা পানও নিয়ে আসিস। হাসান সিগারেট পান নিয়ে ফিরল। তারেক আনন্দিত গলায় বলল, এরা চাটা খুব ভালো বানায়, মনে হয় আপিং টাপিং মেশায়। ভেরি গুড টেস্ট। এরপর থেকে অফিস ফেরতের সময় এদের এখানে 1 কাপ করে চা খেতে হবে। আরেক কাপ চা দিতে বলবো? বল। নাও ভাইয়া, সিগারেট ধরাও। এই নাও ম্যাচ। হাসান লক্ষ্য করল তার ভাইয়া সিগারেট ধরাতে পারছে না, তার হাত কাঁপছে। ভাইয়া। হুম। তোমার সমস্যাটা কি বলো শুনি। তেমন কোনো সমস্যা না, আবার তুচ্ছ করাও ঠিক না। আমি তুচ্ছ করছি না, তুমি বলো। বলছি, দাঁড়া, সিগারেটে কয়েকটা টান দিয়ে নেই। পান এনেছিস? এনেছি। জর্দা দিয়ে এনেছিস তো? হ্যাঁ, জর্দা দিয়েই এনেছি। এই রেস্টুরেন্টটা মনে হচ্ছে খুব চালু, কাস্টমারে একেবারে গম গম করছে। ভাগ্যিস আমরা একটা ফাঁকা কেবিন পেয়েছিলাম। ভাইয়া, তোমার সমস্যার কথা বলো। আমাদের অফিসে একটা মহিলা কলিগ আছেন, নাম হচ্ছে গিয়ে লাবণী। বয়স অল্প, 20-21 হবে। গত বছর বিএ পাশ করেছে। দেখতে কেমন? আছে ভালোই, এভারেজ বাঙালি মেয়েরা যেমন থাকে। আনম্যারিড? বিয়ে হয়েছিল, হাজব্যান্ড মারা গেছে। বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে, ক্লাস 9-এ পড়ার সময় বিয়ে হয়। প্রেমের বিয়ে। হাজব্যান্ড মারা যায় বিয়ের 2 বছরের মধ্যে। সে আরিচা থেকে ফিরছিল, রাস্তায় একটা কুকুর দাঁড়িয়েছিল। কুকুরকে সাইড দিতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। ও আচ্ছা। লাবণীর একটা মেয়ে আছে, খুবই সুইট চেহারা। মেয়েটার নাম কেয়া। লাবণীর হাজবেন্ডই শখ করে নাম রেখেছিল। কেয়া এখন ক্লাস 3-তে পড়ে, কলাবাগানে ওমেন ফেডারেশনের একটা স্কুলে। খুব ভালো ছাত্রী, প্রতি বছর ফার্স্ট হচ্ছে। গান জানে, নাচ জানে। টেলিভিশনের নতুন কুড়িতেও গিয়েছিল, টিকতে পারেনি। ওইসব জায়গায় সবই তো ধরাধরির ব্যাপার। লাবণীর ধরাধরি করার কেউ নেই। সমস্যার ব্যাপারটা বলো। না মানে হয়েছে কি, একদিন অফিসে কাজ করছি, লাবণী এসে খুব লজ্জিত গলায় বলল সে ক্যান্টিনে আমাকে 1 কাপ চা খাওয়াতে চায়। আমি একটু অবাক হলাম, তবে এর মধ্যে দোষের কিছু দেখলাম না। চা খেতে গেলাম। সেইখানেই লাবণী বলল যে আমার চেহারা, স্বভাব চরিত্র সব নাকি তার হাজবেন্ডের মতো। তাই নাকি?
লাবণী তার হাজব্যান্ডের একটা সাদা কালো ছবিও নিয়ে এসেছিল। মিল কিছুটা আছে, তবে সে যতটা বলছে ততটা না। তবে মেয়ে মানুষ তো বিন্দুর মধ্যে সিন্ধু দেখে। লাবণী কি তোমাকে প্রায় ক্যান্টিনে নিয়ে চা খাওয়াচ্ছে? আরে না, ও সেই রকম মেয়েই না। তোমার কামরায় প্রায়ই আসে? এক অফিসে কাজ করছি, আসবে না? ধর, আমি একটা চিঠি টাইপ করতে দিলাম, চিঠি নিয়ে তাকেই তো আসতে হয়। সমস্যাটা কোথায়? তারেক বলল, না সমস্যা আবার কি, সমস্যা কিছু না। তুমি যে বললে তুমি একটা সমস্যায় পড়েছ। লাবণীকে দেখে খারাপ লাগে, এই আর কি। দুঃখী মেয়ে, একে তো রূপবতী মেয়ে, তার উপর অল্প বয়স, এর সঙ্গে যুক্ত হয়েছে বিধবা টাইটেল। এই 3 সাইনবোর্ডের মেয়ে আমাদের দেশে টিকতে পারে না। লাবণী থাকে তার বড় বোনের সঙ্গে, বেশ ভালোই ছিল। ইদানিং সমস্যা হচ্ছে, বড় বোনের হাজবেন্ডের ভাবভঙ্গি সুবিধার মনে হচ্ছে না। গত সপ্তাহে ওই হারামজাদা রাত 3টার সময় লাবণীর দরজায় টোকা দিয়েছে। লাবণী দরজা খুলে হতভম্ব। লাবণী বলল, দুলাভাই, কি ব্যাপার? হারামজাদাটা বলে কি, মাথা ধরেছে, তোমার কাছে ঘুমের ট্যাবলেট আছে? লাবণী কি তার ঘরে ফার্মেসি দিয়েছে যে তার কাছে ঘুমের ট্যাবলেট খুঁজতে হবে? এইসব গল্প কি লাবণী তোমার সঙ্গে করেছে? হ্যাঁ, দুঃখের কথা ঘনিষ্ঠ 2-1 জনের কাছে বললে মনটা হালকা হয়। তুমি কি তার ঘনিষ্ঠজন? তারেক জবাব দিল না, পান মুখে দিল। হাসান বলল, ভাইয়া, তুমি কি প্রায়ই লাবণীদের বাসায় যাও? তারেক বলল, আরে না, প্রায় যাব কি, মাঝে মধ্যে যাই। কে আর জন্মদিন হলো, জন্মদিনে গেলাম, সেও গত সপ্তাহে। এই সপ্তাহে এখনো যাইনি। হাসান বলল, ভাইয়া চলো উঠি। তারেক উঠে দাঁড়ালো। হাসান বলল, ভাইয়া, একটা কথার জবাব দাও তো, তুমি কি লাবণী মেয়েটার প্রেমে পড়েছ? তারেক জবাব দিল না, ভাইয়ের চোখের দিকে সরাসরি তাকালোও না। তবে তার মুখে এক ধরনের শান্তি শান্তি ভাব দেখা গেল, যেন ভাইকে ব্যাপারটা বলতে পেরে সে শান্তি পেয়েছে। তারেকের অফিসে যাবার পর থেকে রিনার মন উতলা হয়েছিল। বাড়িওয়ালার বাসা থেকে সে অফিসে একবার টেলিফোনও করেছিল, তারেকের সঙ্গে কথা হয়েছে, তাতেও রিনার উতলা ভাব দূর হয়নি। দুপুরে সে তার শাশুড়িকে নিয়ে এলো। রিনার শাশুড়ি এতদিন রাগ করে তার বড় মেয়ের বাসায় ছিলেন, কঠিন রাগ, অনেক চেষ্টা করেও ভাঙানো যাচ্ছিল না। আজ তারেকের ঘটনা শুনে সঙ্গে সঙ্গে চলে এসেছেন। তিনি বাসায় পা দেয়া মাত্র রিনার মনে হয়েছে আর ভয় নেই, দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। মনোয়ারা তসবি টিপতে টিপতে রিনার কাছে পুরো ঘটনা 2বার শুনলেন। তারপর গম্ভীর মুখে বললেন, বৌমা, কোনো চিন্তা করবে না, একটা মুরগি ছটকা দিয়ে দাও। আর শোনো, সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে দেবে না, যা কাজকর্ম দিনে করবে, সন্ধ্যার পর সংসার দেখবে, চিরকালের নিয়ম। রিনা বলল, মা, আপনি একটু বলে দেবেন। মনোয়ারা বললেন, আমি তো বলবই, বিয়ের পর মার কথার ধার থাকে না, তার উপর আমি হলাম পরগাছা মা, ছেলের রক্ত চুষে বেঁচে আছি, আমার কথার দাম কি, তুমি বলবে, শক্ত করে বলবে। জি আচ্ছা। বিবাহিত ছেলে সন্ধ্যার পর ঘরের বাইরে থাকবে, এটা কেমন কথা? শাশুড়ির কথা রিনার এত ভালো লাগলো, তার মনের সমস্ত চিন্তা ভাবনা এক কথায় উড়ে গেল। বিকেলে আরো আনন্দের ব্যাপার হলো। রকিব এক গাদা উপহার নিয়ে বাসায় উপস্থিত। পলাশ এবং টগরের জন্যে 2টা ফুটবল, তার জন্যে কালির কলম, লায়লার জন্যে ঘড়ি। রিনার কাছ থেকে ধার করা টাকাটাও ফেরত দিল। রিনা হতভম্ব গলায় বলল, তুমি এত টাকা পেলে কোথায়? রকিব বলল, কিছুদিন ধরে একটা ফার্মের সঙ্গে থেকে একটা পার্ট টাইম চাকরি করেছি, ওখান থেকে কিছু টাকা দিয়েছে। কত টাকা? সেটা তোমাকে বলবো না। ভাবি শোনো, আজ রাতে ভালো মন্দ কিছু রান্না করো তো, পোলাও, কোরমা, রোস্ট, আমি বাজার করে নিয়ে আসছি। সন্ধ্যা হয়েছে, বাচ্চারা ফুটবল নিয়ে খেলছে, তাদের চিৎকারে কান পাতা যাচ্ছে না। রকিব গিয়েছে বাজার করতে, তারেক ও হাসান দুজনই ফিরেছে। আশ্চর্য কাণ্ড, তারেক তার জন্য একটা শাড়ি কিনে এনেছে, আহামরি কিছু না,
সবুজ জমিন, লাল পাড়। তবুও তো সে কিনল। এই প্রথম তারেক তার জন্য শাড়ি কিনল। তারেক গম্ভীর গলায় বলল, শাড়িটা পরো দেখি। রিনা লজ্জিত গলায় বলল, হঠাৎ শাড়ি কেন? আনলাম আর কি। সবুজ রং কি তোমার পছন্দ না? খুব পছন্দ। রিনার লজ্জা লাগছে, আনন্দও লাগছে। তার চোখ ভিজে উঠছে। সে বুঝতে পারছে না এত সুখী আল্লাহ তাকে কেন বানিয়েছেন। এতক্ষণ গল্প পাঠের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বই পড়ুন এবং বইয়ের সঙ্গে থাকুন। টাটা।